আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ফারহান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 13। আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে সেটা শেয়ার করতে পারবেন। শেয়ার করার মাধ্যম হচ্ছে জিমেল। আমাদের জিমেলের থ্রুতে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন, দ্যাট ইজ ebfbhai@gmail.com, যেটা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং আপনাদের কাছ থেকে আরো একটা জিনিস জানতে চাই যে আমার এই শোটা, মানে আমাদের এই ইবিএফ ভাই লাইভের এই জিনের রাজত্ব শোটা আপনাদের কাছে আসলে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবেন, কারণ দেখতেছি গত 2-1টা এপিসোডে তেমন রিচ নেই। যদি সত্যি ভালো লাগে অবশ্যই সেটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলিদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের প্রথম ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আমার মাদ্রাসায় ঘটেছে। সময়টা ছিল জানুয়ারি মাসের শেষের দিকে। আমার ম্যাডাম একজন নতুন শিক্ষিকাকে তার মাদ্রাসায় নিয়োগ দেওয়ার জন্য খুঁজতেছিলেন। সে একজন শিক্ষিকাকে নিয়োগ দিলেন। সে ছিল অনেক লম্বা, ফর্সা, চোখগুলো ছিল কুচকুচে কালো। আমরা যেহেতু মাদ্রাসার বড় ক্লাসে ছিলাম, তাই আমাদের নিচু ক্লাসের পরীক্ষার খাতা ম্যাডামের সাথে বসে দেখতাম। একদিন মাগরিবের সময় আমরা টেবিলের উপর বসে খাতা দেখছিলাম। সে সময় আমাদের নতুন ম্যাডাম এসে নামাজ পড়া শুরু করলেন। সে প্রথম রাকাতটি ভালো মতো পড়লেন, কিন্তু দ্বিতীয় রাকাতে সে সামনের দিকে রুকু দিয়ে পিছনের দিকে সেজদা দিয়েছেন। এইটা দেখার সাথে সাথে আমরা থমকে গেলাম। তখন আমাদের সাথে যারা ছিল সবাই আমাকে রেখে বাহিরে গিয়ে দরজা আটকে দেয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে সেখানে সেন্সলেস হয়ে গিয়েছি। আমার জ্ঞান ফেরার পর সঙ্গে সঙ্গে তার ক্লাসরুমে গেলাম এবং যেয়ে দেখি সে ক্লাস নিচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কিছুক্ষণ আগে কি অফিস রুমে গিয়ে মাগরিবের নামাজ পড়েছিল। সে আমার দিকে তাকিয়ে বলে যে না, আমি তো নামাজ এখনো পড়িনি, আমি তো ওদের ক্লাস নিচ্ছিলাম। আমি আরও ভয় পেয়ে গেলাম। তো সেদিন রাত্রে আমরা বড়রা মিলে মাদ্রাসা পরিষ্কার করে যখন মাদ্রাসা থেকে বের হচ্ছিলাম, মাদ্রাসার মেন গেটটি আটকিয়ে চলে যাচ্ছিলাম। আমার কেন জানি মনে হলো একবার পিছনে তাকাই। পিছনে তাকাতেই দেখি যে মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে নতুন ম্যাডাম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে মাদ্রাসায় কেউ ছিল না, আর সেই ম্যাডামের 8:30টার দিকে ছুটি হয়ে গিয়েছিল। পরের দিন ঠিক মাগরিবের সময় আমরা মাদ্রাসায় একদম পিছনের দিকে একটি বারান্দায় ছিলাম। বারান্দাটা তেমন একটা খোলা হতো না। সেদিন বারান্দাটা খুলেছিলাম পরিষ্কার করার জন্য। আর বারান্দা থেকে আমাদের মাদ্রাসার পিছে একটা বটগাছ আছে, তা স্পষ্ট দেখা যায়। তো আমরা পরিষ্কার করছি আর গল্প করছিলাম। আমরা ছিলাম দুজন। হঠাৎ আমার বন্ধু বলল যে দেখ, বটগাছের ওখানে কি যেন একটা দাঁড়িয়ে আছে। আমি ভালো মতো দেখি যে বডি স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছিল আমাদের সেই নতুন ম্যাডাম, উঁচা লম্বা এবং কালো বোরকা পরা। সেখানে একটি লাইট ছিল এবং সেই লাইটের আলোতে তাকে ভালো মতো দেখা যাচ্ছিল। কিন্তু আমাদের মনে আছে যে আজকে তার 3টা ক্লাস আছে, সে এখন কেন ওইখানে যাবে। আর সন্দেহটি পূরণ করার জন্য আমার বন্ধু সেই ম্যাডামের কাছে যায় এবং দেখে যে ক্লাস করছে। আমরা অনেক পরিমাণ ভয় পাই। তারপর আমরা বারান্দাটা আবার পরিষ্কার করতে যাই। সেখানে যাওয়ার পর আবার দেখি যে সে এখন উল্টো দিকে না ঘুরে সে এখন আমাদের দিকে ঘুরে আছে। আমার বন্ধু আর আমি সেখানে সেন্সলেস হয়ে যাই। এটা দেখে এটা আমাদের বড় হুজুর দেখে, একটু সন্দেহ করে। কিছুদিন পর ওই ম্যাডাম নিজে থেকেই মাদ্রাসা থেকে চলে যায়। এই ছিল ঘটনা। প্রথম ঘটনাটি আমার কাছে বেশ কেমন একটা এলোমেলো লাগলো। মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল আমি এখনো বুঝতেছি না, আর এত কিছু বোঝার দরকারও নাই। ঘটনা পড়েছি, আপনারা শুনেছেন, এটাই নতুন কিছু জানতে পারলাম, নতুন একটা অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানলাম, এটাই। সো ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। জামালপুর থেকে পাঠিয়েছেন মাসুদ রানা ভাই। তো চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাইয়া, কেমন আছেন? যে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে ঘটনাটি বর্ণনা করতে যাচ্ছি সেটি আমার সাথে 3 বছর আগে ঘটেছিল। তারিখটি ছিল 2022 সালের ডিসেম্বর মাস। স্কুলের বার্ষিক পরীক্ষার শেষে ছুটির সময় ছিল তখন। সেদিন আমার কিছু বন্ধু আমাকে খেলতে ডেকে নিয়ে যায়। বলে রাখা ভালো, আমরা যেখানে খেলতাম তার পাশেই একটি পরিত্যক্ত বিল্ডিং ছিল। লোকমুখে শোনা যায় যে ওই বিল্ডিংয়ে নাকি জিন বাস করত। তবে আমি একটু বিশ্বাস করলেও আমার বন্ধুরা এগুলা বিশ্বাস করেনি। তাই তারা সেই বিল্ডিংয়ের
উপরে পাথর দিয়ে ঢিল মারা শুরু করলো। তবে সেদিন আমি স্পষ্ট একটি কালো ছায়া দেখতে পেয়েছিলাম, যেটি আমাদের দিকে অনেক ভয়ঙ্করভাবে তাকিয়েছিল। কিন্তু হঠাৎ আমি তার চোখের দিকে তাকাই, আর এটাই আমার সবচেয়ে একটি বড় ভুল ছিল। পরের দিন আমার সাথে আর কিছু হয় নাই, কিন্তু এর পরের দিন থেকেই আমার সাথে শুরু হয় আজব আজব ঘটনা। এই যেমন আমি দেখতাম কেউ আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল, আবার একজনকে আমার আশেপাশে অনুভব করতাম। মাঝে মধ্যে একটি কালো ছায়াকে আমার রুমে দেখতে পেতাম, সাথে খারাপ স্বপ্নও দেখতাম। তবে আমি তখন পর্যন্ত কাউকে এই বিষয়টা জানাইনি। ঘটনাটি এই পর্যন্ত থাকলে হয়তো ভালো হতো, তবে আমি তখন জানতাম না আমার জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছে। এই ঘটনার 2 দিন পর আমি এবং আমার পুরো পরিবার গ্রামে নানু বাড়িতে বেড়াতে যাই। ছুটির সময় হওয়ায় আমার খালা এবং আমার খালাতো ভাইও গিয়েছিল আমাদের সাথে। এবং আরও একটি বিষয় যেটি আমি বলে দিতে চাই, সেটি হলো আমার নানু বাড়ির ছাদ থেকে কবরস্থান খুব ভালোভাবে দেখা যেত। এবং তার সাথে এটাও বলে দিতে চাই যে সেই ছাদের 2টি ভাগ ছিল। ডান দিকে একটি ছোট বাগানের মতো ছিল এবং ডান দিক থেকেই কবরস্থান দেখা যায়, তবে বাম দিক থেকে আরেকটু কাছ থেকে দেখা যায়। এবং ছাদের ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকে যেতে হলে একটি ছোট সিঁড়ি পার করা লাগতো। একদিন আমি এবং আমার ছোট ভাই এবং আমার খালাতো ভাই সেই ছোট বাগানের মতো জায়গাটি দেখতে ছাদে গেলাম। ছাদে কিছুক্ষণ থাকার পর আমার চোখ গেল কবরস্থানের দিকে। আমি দেখতে পাই একটা লোক সাদা কাপড় পরে কবরের ওপর দিয়ে হাঁটছে। আমি আমার ভাইদেরকে ডেকেছি, তারাও সেই জিনিসটা দেখেছে। তবে এই সময় কবরস্থানের ভেতর কারোর তো থাকার কথাই না, কারণ সেই কবরস্থানটি ছিল আমার নানুদের পারিবারিক কবরস্থান। আমরা আরেকটু ভালোভাবে দেখার জন্য ছাদের বাম দিকে যাই, কিন্তু বাম দিকে যেতে আমাদের লেগেছিল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের ব্যবধানে সেই লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এই বিষয়টি দেখতে আমরা 3 ভাই জলদি কবরস্থানের কাছে যাই, কিন্তু কবরস্থানের কাছে গিয়ে আমাদের চোখ কপালে উঠে যায়, কারণ সেই কবরস্থানের গেটে তালা লাগানো ছিল। এটি দেখে আমরা খুবই ভয় পেয়ে যাই এবং সেখান থেকে চলে আসি। কিন্তু আমরা ঠিক করি আমরা এই বিষয়টি কাউকে বলবো না। সেদিন সন্ধ্যায় আমি, আমার ছোট ভাই এবং আমার খালাতো ভাই আমার নানু বাড়ির একদম কোনার একটি ছোট্ট রুমে বসে গল্প করছিলাম। কিছুক্ষণ পর আমিও আমার খালাতো ভাই পানি খাওয়ার জন্য রুমে চলে যাই, কিন্তু কিছুক্ষণ পর আমরা আমার ছোট ভাইয়ের চিৎকারের আওয়াজ শুনতে পাই। দ্রুত সেখানে গিয়ে দেখি আমার ছোট ভাইয়ের ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর আমরা তার জ্ঞান ফিরাই। জ্ঞান ফিরলে তাকে যখন জিজ্ঞাসা করি যে কি হয়েছিল, সে তখন বলল, তোমরা যাওয়ার পরে আমি কারোর গড়গড় শব্দ শুনতে পাই। শব্দটা কোথা থেকে আসছে এটা দেখতে আমি যখন জানালার কাছে যাই, আমি দেখতে পাই কালো পোশাক পরা কোনো এক অবয়ব দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে আমার দিকে তাকায় এবং আমি তার ভয়ঙ্কর চেহারা দেখতে পাই। এরপর আমার আর কিছু মনে নেই। এরপরের দিন আর কিছুই হয়নি। তবে রাতের বেলা আমি একা শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ আমার চোখ জানালার দিকে যায়। আমি সেখানে একটি কালো পোশাকধারী ছায়ামূর্তিকে 2 হাতে 2টি কুড়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। এটি দেখে আমি ভয় পেয়ে সেই রুম থেকে দৌড়ে বেরিয়ে যাই। মাঝরাত তখন বাজে 3টা। হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। এরপর আমি একটু খেয়াল করলে বুঝতে পারি জানালার দিক থেকে শব্দটা আসছে। জানালার দিকে যখন আমি তাকাই তখন আমি দেখতে পাই কেউ একজন দাঁড়িয়ে আছে, আমার নাম ধরে ডাকছে। এটা দেখে সেই রাতে আমার আর ঘুম হয় নাই। তবে ভোরবেলা কিছুক্ষণের জন্য আমি ঘুমাইছিলাম। এরপর আমার আর সাহস ছিল না এসব ঘটনা নিজের মধ্যে আটকে রাখতে। সকালে ঘুম থেকে উঠে এসব ঘটনা আমি সবাইকে খুলে বলি। এসব শুনে আমার নানু আমাকে, আমার ছোট ভাইকে এবং আমার খালাতো ভাইকে দোয়া কালাম পড়ে ঝেড়ে দেন। আমাকে একটু বেশি সাবধান থাকতে বলেছিলেন তিনি। এর পরের রাতে আমার স্বপ্নে 2জন লোক এসে আমাকে বলেছিল কখনো যেন আমি এইরকম আর না করি, যদি করি তাহলে আর ভালো হবে না। আজ অনেক দিন ধরে আমার সাথে আর খারাপ কিছু হয় না, আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। ধন্যবাদ ভাই আপনার ঘটনা শেয়ার করার জন্য। বড় একটি ঘটনা ছিল, ভয়ঙ্কর ছিল, কারণ আপনি হয়তো ভুলবশত কিছু একটা করেছিলেন যেটার কারণে আপনার সাথে জিনরা এরকম করেছে। এটা জিনরা ছাড়া কে বা করবে। তারপরেও সাবধানে থাকবেন, একটু দেখে শুনে থাকবেন, এগুলা নিয়ে বেশি
বেশি ঘাটাঘাটি না করে ভালো, বেশি সাহস দেখানো না দেখানোই ভালো। এতক্ষণ শুনছিলেন ইভেব ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 13। আমি ছিলাম ফারহান আপনাদের সাথে, অ্যান্ড আজকের পর্ব এতটুকুই। আসলে পর্ব বড় করতে গেলে ঘটনা লাগে, তাও ভালো ঘটনা এবং ঠিকভাবে লেখা থাকা লাগে। এলোমেলো করা থাকলে ওই ঘটনা আসলে পড়াই যায় না, তো এই জন্য অনেক ঘটনা সিলেক্ট করতে পারি না। তো আমি আশা করবো আপনারা যারা পরবর্তী সময় ঘটনা পাঠাবেন তারা একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন, যেন আমি বুঝতে পারি কোথায় গেলে আমার থামতে হবে। হ্যাঁ, এই জিনিসটা যেন বুঝতে পারি। তো যাই হোক, কেমন লেগেছে আজকের পর্বটি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আপনারা ঘটনা পাঠাতে চাইলে অবশ্যই জিমেলের থ্রুতে পাঠাতে পারেন। জিমেলটি ডিসক্রিপশনে দেওয়া আছে, দ্যাট ইজ evfbhai@gmail.com। তো আমি এতক্ষণ ছিলাম ফারহান আপনাদের সাথে, আপনারা দেখছিলেন ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 13। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।